এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন ছাদে আসলেই বেলফুলের গন্ধে মন একেবারে ভরে যায় জানো। আজ থেকে কদিন আগেও এই ছাদে শীতকালের এত ফুল ছিল, আর এখন শীতের ফুলেরা প্রায় বিদায় নিয়েছে বললেই চলে। ওই কয়েকটা গোলাপ আছে, আর হয়তো দুই একটা খুঁজলে ছোট ছোট ওই ডালিয়া পাওয়া যাবে। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত যিনি আমাদের সাথে সাথ দিয়েছেন তিনি হলেন আমার এই প্রিয় লাল গাছটির গোলাপ। কি ভালো লাগছে দেখো, দেখতে অপূর্ব লাগছে না? যেমন সুন্দর রং তেমন তার সুন্দর গন্ধ জানো। যাই হোক, মাথার উপর সূর্য কিন্তু আস্তে আস্তে তার তাপ বাড়াতে চলেছে, তাই আর বেশি দেরি না করে সংসারের যে সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে সেই কাজে হাত দিয়ে দেব। আসলে উঠেছি অনেকক্ষণই হয়েছে জানো, প্রায় 6:10 বাজে সেই সময় আমি ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 8টা। কেন বলো তো এত দেরি হয়েছে? আসলে কি বলো তো, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই একের পর এক ফোন আসছে, আর সেই ফোনগুলো ধরতে হচ্ছে। কথা বলতে বলতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে জানো। বাড়ি থেকে ফোন করলো, তারপরে এক পিসি ফোন করলো সেই আমেরিকা থেকে। পিসির সাথে কথা বলতে বলতে আর একটু বেশি দেরি হয়ে গেল, কারণ দেখো পিসির সাথে তো আর রোজ কথা হয় না, কিন্তু পিসি আমাকে ভীষণ ভালোবাসে জানো। আমার কিন্তু নিজের পিসি নয়, কিন্তু ভীষণ ভালোবাসে। যাই হোক, এই ফোন টোন করে তারপরে ওই একটু নিচে গেলাম, তারপরে মায়ের সাথে একটু কথা বললাম, বলে এই ওপরে চলে এসেছি। আর কালকে রাতের অল্প কটা বাসন ছিল, সেই বাসন কটা মেজে নিলাম। আচ্ছা, এবছর রং খেলায় কেমন আনন্দ করলে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন। তবে হ্যাঁ, আমি কিন্তু রং খেলিনি। আসলে ওই মনটা তেমন একটা ভালো ছিল না তো। আগের বছর এই রং খেলার দিনে অনেক আনন্দ করেছিলাম জানো, সেই কারণেই এবার ওই কথাগুলো তো মনে পড়ছিল, আরও বেশি কষ্ট হচ্ছিল, যার কারণে এবার আর রং টং খেলিনি। যাই হোক, আসছে বছর অনেক সুন্দরভাবে রং খেলার ইচ্ছে রয়েছে, আর সেটা তো তোমাদের সাথে নিয়েই খেলবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন না কটা দিন ধরে কি করছি বলো তো, ওই সকালবেলা বাসি কাজটা সেরে তারপরে না এই ঘরের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেই ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর কি বলতো, সকাল সকাল জল দিলে দেখছি গাছের চেহারাটা না ভালো থাকছে। যদি ওই সারাদিন পর দুপুরবেলা গিয়ে বা বিকেলবেলা গিয়ে জল দেওয়া হয়, অনেক কটা গাছই না কেমন ঝিমিয়ে পড়ে জানো। এদিকে আর তোমাদেরকে নতুন করে কি বলবো বলো, প্রতিদিনই সন্ধেবেলা বলতে গেলে হাওয়া হচ্ছে, আর হাওয়ায় জানো ঘরের অবস্থা এত নোংরা করে দিচ্ছে, মানে কি বলবো। এই দেখো, দেখেছো ডাইনিং টেবিলটা এরকম বানিয়ে দিয়েছে, প্রতিদিন এরকম হচ্ছে জানো না। ওই ছাই তারপরে নোংরা এই সমস্ত এসে উড়ে উড়ে পড়ছে, আর সব জায়গা ভালো করে পরিষ্কার করতে হচ্ছে প্রতিদিন। এখন একটা এক্সট্রা কাজ হয়েছে, মানে আগে ধরো এই সমস্ত ঝাড়পোছ করতে যে সময়টা লাগতো এখন তার থেকে বেশি লাগে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু সেই জায়গাটা আমাদের ব্যবহারের জায়গা, তাই জন্য তাকে বারবার করে পরিষ্কার করে রাখতেই হবে, তাই না। এদিকে সকালের চাটা বসিয়ে দিলাম, আর ওদিকে কি করেছি বলতো, ওই ডাইনিং রুমের যে নোংরা টোংরা ঝাড়ার যা যা ছিল সেগুলো অর্ধেকটা করে ফেলেছি, মানে সব ঝাড়পোছ করে নিচে মেঝেতে ফেলেছি। এরপরে চা খেয়ে তারপরে যখন ওই ঘরটার ঝাড় দেবো ভালো করে, তখন সব একবারে পরিষ্কার করে নেব। বিয়ের পর জানো এগুলোর কিছুই আমি বুঝতাম না, মানে এই কাজটাই, মানে ওই যে ঝাড়পোছের কাজটা করছিলাম একটু আগে বাসি কাজ করে, এই কাজগুলো কি করতাম, মানে পুরোটা একবারে সেরে তারপরে আসতাম। আর সেটা করতে গিয়ে কি হতো, পরের চা খেতে দেরি হয়ে যেত, ওর অফিসের কাজের প্রেশার আরো বেড়ে যেত। ওই জন্যই বলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আসে। ঠিক যেমন আমার পরিবর্তন হয়েছে, এখন কত কিছুই না শিখে ফেলেছি সংসারের কাজের সম্পর্কে, কোন কাজটা কখন করা উচিত কখন করা উচিত নয়,
অনেক কিছু। যাই হোক, এখন কি করছি বলো তো, ওই সকালের চা খাওয়া হয়ে গিয়েছে আমাদের, এখন এই যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এরপরে সমস্ত ফার্নিচারগুলো ভালো করে একটু ঝেড়ে পুছে নেব। তারপরে ওই সবকটা ঘর একবারে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। আর প্রতিদিন না এই বিছানাটা যেমনভাবে ভালো করে ঝেড়ে রাখি, ঠিক তেমনিভাবে না ওই বালিশ কুশান এগুলো ভালো করে না ঝাড়লে না আমার ভালো লাগে না জানো। কেমন জানি একটা মনে হয় কি যে বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কিন্তু বালিশটা গুছানো হয়েছে কিন্তু বালিশটা না পরিষ্কার হয়নি, এরকম একটা মনে হয়। আর কি বলতো, ওই খাটের মাথায় যে ওই টুনি লাইটগুলো দেখছো না, ওগুলো না আর খুলিনি, কারণ আমি ভীষণ পরিমাণে টুনি লাইট ভালোবাসি। আর তোমরা তো দেখেইছো বড়বাবুর জন্মদিনের দিন এগুলো টানিয়ে দিয়েছিলাম। আর যে বিছানার চাদরটা পেতেছিলাম ভেবেছিলাম সেই দিনই তুলে দেব, কিন্তু ওই অনুষ্ঠান যেই শেষ হয়ে গিয়েছে আর চাদরটা তুলতে মন চাইছে না জানো। মনে হচ্ছে আর 2 দিন থাকুক, তারপরেই না হয় তোলা যাবে। ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করতে গিয়ে চোখে পড়লো যে বেশ কয়েকটা জামা কাপড় ওই ধুয়ে রাখা রয়েছে, কিন্তু সেগুলো না ভাঁজ করে রাখার ফলে ঘরটাকে অগোছালো লাগছে। ওই জন্য আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো একেবারে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেব। কারণ ওই বলি না তোমাদেরকে, যখনকার কাজ তখন না করা হলে না কাজটা কেমন করে যেন পড়ে থাকে, সেই কাজটায় আর হাতই দেওয়া হয় না জানো। আচ্ছা, এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি আগে থেকে কাজটি করেই ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে আর একটা কমেন্ট করতে একদমই ভুলে যেও না। আর ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, যে যেখান থেকেই দেখো না কেন প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকে রান্না করব ডিম। তো যেহেতু আজকে ডিম রান্না করব, তো ভাবলাম যে স্নানে যাবার আগে ডিম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে রেখে যাই, তাহলে এসে বেশ ঝটাপট করে রান্নাটা হয়ে যাবে। আর কি বলতো, এদিকে না আমার ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা যা যা কাজ ছিল সেগুলো সবটাই হয়ে গিয়েছে। এখন শুধু এইটুকু করেই আগে নিচে চলে যাব। ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, আর খেতে যেমন ভালো লাগে ঠিক তেমন যেন ডিম ধরতে না আমার ভীষণ ভালো লাগে। কবে থেকে ভাবছি যে এই বাড়িতে একটুখানি মুরগি পুষবো, কিন্তু সেটা না ভেবেই যাই জানো, পোষা আর হয় না। তবে মুরগি পুষলে কিন্তু অনেক লাভ আছে জানো, ঘরে যখন তখনই ডিম থাকে, আর যখন তখন যত খুশি ডিম খাওয়া যায়, তাই না বলো। যাই হোক, এদিকে ডিম আর আলুটা বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। ডিম আর আলু সিদ্ধ করে রেখে নিচে চলে এসেছি। এখন না স্নানটা করে নেব। তো স্নানের আগে ভাবলাম কি তোমাদেরকে একটু আমাদের লাউ গাছটাকে দেখিয়ে দিই। যদিও একটা লাউ গাছ না জানো, 3-4টে লাউ গাছ হয়েছে, আবার উচ্ছে গাছেও অনেকগুলো উচ্ছেও হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো, মাচায় এরকম করে উচ্ছে ঝুলে রয়েছে। তবে জানো এগুলো না এখনো অনেকটা বড় হবে। আর খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে লাউ পাতা দিয়ে দারুণ একটা পুরনো দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একদমই সহজ হবে, সবাই বানাতে পারবে। ঘরে যেহেতু আমার ওপরে লঙ্কা নেই, তো ভাবলাম কি যে আমার তো কটা লঙ্কা লাগবেই, তাহলে একটু গাছ থেকে লঙ্কা তুলে নিই। জানো, নিজের বাড়িতে যদি একটু এরকম জায়গা থাকে, এরকম গাছ লাগিয়ে নেওয়া যায়, তাহলে বেশ ভালোই কিন্তু কাজে লাগে বলো। বাড়িতে সবজি গাছ লাগানোর এই যে নেশাটা, এটা কিন্তু আমি আমার ঠাম্মার কাছ থেকে পেয়েছি। আমি ছোটবেলায় দেখতাম ঠাম্মা এরকম ভাবে বাড়িতে অনেক গাছ লাগিয়ে রাখতো, আর বাড়ি থেকে অনেক সবজি হতো জানো।
তবে বিয়ের পর এই বাড়িতে এসে যখন আমি সবজি গাছ লাগানো শুরু করি তখন না আমার শ্বশুরমশাই খুব বকাবকি করতেন, বলতেন আমার নিজেরই সবজির ব্যবসা আর আমার বৌমা নাকি বাড়িতে বসে সবজির গাছ লাগায়। কিন্তু জানো এখন সেই সবজি গাছে যখন সবজিটা হয় না সবার আগে উনি সেই সবজিটা তুলতে যায়। তারপরে মা বলে যে তুমি সবজিটা তুলো না, ওটা মামুন তুলবে খানে, মামুন তুললে তাহলে ভিডিওতে দেখাতে পারবে, ও সব বন্ধুরা দেখতে পারবে। আর কি বলতো বাবাকে আর কি বলবো, সত্যি কথা বলতে গাছের সবজি ফল এগুলো তোলার আনন্দই আলাদা, তাই না বলো? মানে একটুখানি যত্ন আর সার ছাড়া এত সুন্দরভাবে যদি একটা ফল বা সবজি হয় তাহলে বলো সেই জিনিসটার দিকে খালি চোখ পড়ে থাকে না। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলার আছে, আমাদের বাড়িতে যাই হোক না কেন মা কিন্তু এটা বলতে একদমই ভোলে না যে মামুন তুমি ভিডিও করবে না, মানে তোমাদেরকে কতক্ষণে দেখাবে এই আনন্দটা আমার মধ্যে যেমন কাজ করে ঠিক তেমনই কিন্তু মার মধ্যেও কাজ করে। স্নান পুজো এদিকে আমার সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। মুখে কিছু না মাখলে না মুখটা কেমন একটা শুকিয়ে শুকিয়ে থাকে জানো। এদিকে এমন গরম পড়ে গিয়েছে, ক্রিম মাখলে আবার মুখ ঘেমে যায়, ওই আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করা হয়। আবার কি বলতো না মাখলে মুখটা কেমন একটা শুষ্ক শুষ্ক থাকে, কি যে জ্বালা, কি করব বলো। আর স্নান করে না সকালের জল খাবারে আজকে খেয়েছি জল মুড়ি। আসলে কি বলতো গরম ভাত না নিচে ছিল জানো, কিন্তু আমার না ভাত খেতে একদমই ভালো লাগছে না, ওই জন্য একটু জলমুড়ি খেলাম। আর এই যে একটা বড় কাজ করছিলাম, সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না হাটে গিয়ে মটর শাক এনেছিলাম, সেই মটর শাকটার আজকে গতি করতে পারলাম। আর এদিকে ডিমের আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু ডিমের খোসাটা ছাড়ালেই হয়ে যাবে। আর আজকে না ডিমটার মধ্যে একটু ক্যাপসিকাম টমেটো এই সমস্ত কিছু দিয়ে একটু কষা কষা করে রান্না করব। চলো তাহলে দুপুর হতে গেল, এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই রান্না করব শাক, শাকটা প্রথমে করে নেব। আর কি বলতো এই কড়াইটায় না সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম, ও ভাত দিয়ে গরম ভাত দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেয়েছে, তো ওই জন্য আলু ভাজার কড়াইতেই এখন শাকটা করছি। একটুখানি কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন কুচি ফোড়ন দিয়ে তারপরে এই যে শাকটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া দেব। আর এরপরে লবণ হলুদ দিয়ে বেশ খানিকটা সময় নাড়াচাড়া দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা রেখে দিলেই কিন্তু শাকটা একেবারে মোলায়েম হয়ে যাবে। আর বরবাবু তো জানোই মানে শাক আনলেই আগে বলবে শাক যেন একেবারে নরম হয়ে যায়, মানে যতক্ষণে সফট না হবে শাকটা ও খেয়ে মজা পায় না। তো ওই জন্য সবসময় আমি এই পদ্ধতিতেই শাক রান্না করি, আর তাতে কি হয় শাকটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ও আর ওইসব কথা বলতেই পারে না জানো যে শাকটা শক্ত রয়েছে। আর এদিকে রান্না করতে এসে দেখি যে হলুদের কন্টেনারটা রিফিল করতে হবে, একদমই ফাঁকা হয়ে গিয়েছে। আর এবার জানো তো সানরাইজের হলুদ আনা হয়নি, মানে ইচ্ছে করেই ও আনেনি। দোকানে গিয়ে যেই সানরাইজের হলুদ চেয়েছে তখন ওই যেই দোকান থেকে আমরা মুদি বাজার আনি ওই দাদা বলল যে এই হলুদটা নিয়ে যাও, এই হলুদটা নাকি উনি হলুদ কিনে ভাঙিয়েছে, তো বলল এটা খুবই ভালো, এটা ব্যবহার করে দেখো। আর সেই কারণেই এই হলুদ গুঁড়োটাই আনা হয়েছে, আশা করা যায় ভালোই হবে। আর কি করলাম বলো তো, ওই যেইটুকু হলুদ অবশিষ্ট ছিল সেই হলুদটুকু না ওই সিদ্ধ ডিম আর আলুর মধ্যে দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার শাকটাও রান্না হয়ে গিয়েছে, তো শাকটাকে তুলে নিচ্ছি। আর দেখো শাকটা কি দারুণ লাগছে দেখতে, জানি না খেতে কেমন হয়েছে, খাওয়ার সময় বোঝা যাবে। তবে কি বলতো আমার না মটর শাক খেতে ভালো লাগে। আজকে তো আমি এই রান্নাঘরে প্রথম মটর শাক রান্না করলাম। রান্নাঘরটা যেহেতু নতুন তাই তোমরা হয়তো এই কথাটা প্রায়ই শুনতে পাও যে এই রান্নাটা নতুন করেছি, ওই রান্নাটা নতুন করেছি, তাই না বলো? আচ্ছা, আমার বরবাবুর জন্মদিনের ব্লগে রঞ্জনা দি ভাই, দীপা, তোমরা সবাই উইশ করেছো, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ সত্যি কথা বলতে এখন তোমরা এমনই একটা পরিবার হয়ে গিয়েছো না, তোমাদের এই কমেন্টগুলোর জন্য যেন আমি অপেক্ষা করে থাকি জানো। হাজারো ব্যস্ততার মধ্যে কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে, আরও বেশি করে তোমরা কমেন্ট করো। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টটা আর একটা লাইক এগুলো না আমাকে কিন্তু পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় জানো।
যাই হোক, কমেন্ট করেছে কবিতা বিশ্বাস, লিখেছে আজ থেকে ঠিক 2 মাস আগে থেকে আমি তোমার ভিডিও দেখি, এক কথায় অসাধারণ লাগে তোমার ভিডিও দেখতে, এভাবেই এগিয়ে যাও বনু। অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকেও। রান্না করতে করতে তোমাদের এরকম কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও আমার এই রান্নাগুলো দেখতে দেখতে তোমাদের কমেন্টগুলো শুনতে কেমন লাগে। কমেন্ট করেছে আখি বৈরাগী, লিখেছে দিদি তোমার কাজের এনার্জি দেখতে আমার ভীষণ ভালো লাগে, এক কথায় তোমার থেকে আমি অনেক কাজ শিখেছি। তুমি যখন রান্না করো তখন আমার রান্নাগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, আর আমিও বাড়িতে সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি। খুব ভালো লাগলো বনু তোমার এই কথাটা শুনে। আমার থেকে যখন শুনি যে তোমরা কেউ কিছু শেখো না, সেইটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া জানো তো। কারণ আমি কখনো এগুলো ভাবিও নি যে আমার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, সেটা আবার বলবে আমাকে। এটা কিন্তু সত্যি বলছি, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে বলার রয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, বলছো দিদি তুমি রিমিদিকে বলো রিমিদি যেন আবারও আগের মতো ব্লগ শুরু করে। তো কি বলো তো, বর্তমানে তো রিমির সাথে আমার কথা হচ্ছে না, কিন্তু যখন কথা হবে, আশা করা যায় খুব তাড়াতাড়ি কথা হবে, যখন কথা হবে আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কথা বলবো। তোমরা একদমই চিন্তা করো না, রিমি খুব তাড়াতাড়ি আবারও ব্লগ শুরু করবে হয়তো। আমি তো সবসময় ঠাকুরের কাছে সেটাই বলি যে ও যেন অবশ্যই আবার ব্লগ শুরু করে। যাই হোক, এদিকে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই সময় ফ্রিজ থেকে একটুখানি টক দই নিয়ে আসলাম। তো এখন না বড়বাবুকে আগে একটুখানি শরবত করে দেবো দইয়ের। যে পরিমাণ গরম পড়তে চলেছে, সেখানে বারবার জল খাওয়া, শরবত খাওয়া এগুলো আমাদের ভীষণই পরিমাণে দরকার। আর আমার বর যে কি পরিমাণ জল খায় তা আর তোমাদেরকে বললাম না। মানে সে পারলে মনে হয় দিনের মধ্যে 10-12 লিটার জল এমনিই খেয়ে নেয়, বুঝলে। আমিও কিন্তু বিয়ের পর তার কাছ থেকেই জল খাওয়াটা শিখেছি। আগে জানো তো অনেকটা জল খেতে পারতাম না, কেমন জানি জল খেলে আমার গা গোলাতো, কিন্তু এখন আমি অনেকটাই জল খেতে পারি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করে থাকো, দিদি তোমার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে একটা কথা বলি, দেখো আজ থেকে কয়েকটা বছর আগেও না আমার না কাজ করতে একদমই ভালো লাগতো না জানো। মানে তখন না পড়াশুনো করতে ভালো লাগতো, বা তারপরে যখন অফিসে যেতাম তখন অফিস করতে ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগতো না। কিন্তু বিয়ের পর আমি এই জিনিসটা বুঝেছি যে এই সংসারটা আমার, আর এই সংসারটাকে যত সুন্দর করে সাজিয়ে রাখবো সংসারটা আরো সুন্দর লাগবে। এই এক নেশা কিন্তু আমার মাথার মধ্যে চেপে গিয়েছে, বুঝলে। আর সত্যি কথা বলতে আমি সবসময় এই জিনিসটা ভাবি যে সংসারের কাজের মধ্যে যতই কষ্ট থাকুক না কেন, সেই সংসারের কাজগুলো করলে কিন্তু আমরা অনেক মানসিক শান্তিও পাই জানো। মানে দেখবে তুমি সংসারটা যখন খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে রাখা হয়, তখন কিন্তু সেই সংসারটার মধ্যে না একটা কেমন শান্তি কাজ করে। কিন্তু মানে যেদিকেই তাকাই সেদিকেই তাকালে কেমন একটা শান্তি লাগে, তাই না বলো? আর ঠিক তেমনই আমি যখনই সংসারটাকে সুন্দর করে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে ফেলি, সেই শান্তিটা কিন্তু তোমাদের মধ্যেও কাজ করে, তোমাদেরও দেখতে ভালো লাগে। আর সেই কারণেই তোমরা আমাকে এই কথাটা বলো। তবে হ্যাঁ, তোমাদের এই কমেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আরও বেশি সংসারের কাজগুলো করার জন্য যেন আমায় উৎসাহিত করে। এদিকে আমার ডিম রান্নাটাও হয়ে গিয়েছে, আর আমাদের ডিমটা তুলে নিলাম, এবার মায়েদের ডিমটা তুলে নেব। তবে ওদের না দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জানো। যাই হোক, রাত্রিবেলা রুটি দিয়ে খাবে, তো এরকম হয় মাঝে মধ্যে 2-1 দিন ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আজকে কি বলো তো, বাবার যেহেতু কাজের একটুখানি তাড়া রয়েছে, তো ওই জন্য বাবাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আবার বুনুর খিদে পেয়ে গিয়েছে বলে মা আর বুনুও খেয়ে নিয়েছে। এখন এই বাড়িতে শুধু বাকি রয়েছি আমরা দুজন। এই যে এখন এই রান্নাঘরে বাসন কটা মেজে নিচ্ছি, মানে এই কড়াইটার এই যে এই কড়াইয়ের ঢাকনাটা মাজলেই হয়ে যাবে। আসলে কি বলতো, রান্না করতে করতে যেহেতু বেসিনটা আমি কোনো সময়ই ভর্তি হতে দেই না, মানে রান্না করতে করতে বাসন মাজতেই থাকি, সেই কারণে হয় কি রান্নাটা যখন আমার পুরোপুরি শেষ হয়ে যায় না, ওই 2-1টা বাসন বেরোয়। যাই হোক, আমার এটা ভীষণ ভালো লাগে। আর এই জিনিসটা না আমার মা আমাকে বলেছে জানো তো, আগে তো এগুলো কিছুই বুঝতাম না, মা বলে বলে দিয়েছে যে রান্না করতে করতে বাসন মেজে ফেলবি, দেখবি বেসিন একদমই ভর্তি হবে না।
মায়ের থেকে আমরা মেয়েরা কত কিছুই না শিখি, তাই না বলো? যাই হোক, রান্না করার পরে একটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে ওই সার্ফ দিয়ে গ্যাস কাউন্টার, গ্যাস, টাইলস সব কিছু মোছামুছি করতে হয়। সেই কাজটাই আমি করছি, প্রতিদিনই এটা করে থাকি। তো রান্নাঘরটা দেখো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, আর কি সুন্দর ঝাঁচকচকে হয়ে গেছে না? মানে যখন এরকম পরিষ্কার হয়ে যায় না, তখন নিজের দেখতেও যেন ভালো লাগে, তাই না বলো? আর নিচ থেকে না ওই দুপুরের খাবার দাবারও নিয়ে আসা হয়ে গিয়েছে। এখন আগে খাওয়া দাওয়াটা করে নেব। বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছে জানো তো। আজকে এই যে আমি রান্না করেছি মটর শাক, আর মা করেছে বেগুন ভাজা, পটল ভাজা, মেটে আলুর তরকারি, আর ওই যে আমি করেছি ডিম কষা। ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া খুব ভালো করেই হয়ে যাবে। আর দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, তারপরে বসে পড়বো ভিডিওর কাজ নিয়ে। বেশ কয়েকটি দিন ধরেই বর আমাকে ডিম রান্না করতে বলছিল, তবে করব করে আর না করা হচ্ছিল না ঠিক। যাই হোক, আজকে অবশেষে করলাম। জানি না খেয়ে কেমন বলবে, তবে একেবারে তার পছন্দের মতো করেই করেছি, আশা করি ভালোই বলবে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।